আপনাদের পরিবারগুলো যদি আপনারা ইসলামিক আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়তে ব্যর্থ হন, তাহলে স্কুল আপনার বাচ্চাকে একজন ইসলামিক হিউম্যান বিইং হিসেবে গড়ে তুলতে পারবে না। এই প্রথম কথাটা আমাদের আজকে সবার মন এবং মননের মধ্যে গেঁথে নেওয়া উচিত। স্কুলে আমি ভর্তি করিয়ে দিয়েছি, মাসে বেতন দিচ্ছি, বাচ্চাদেরকে পড়াচ্ছেন টিচাররা, এটাই কিন্তু একটা বাচ্চার ইসলামিক ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট না। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার বাসার পরিবেশটা কেমন। এখানে যারা উপস্থিত আছেন আমাদের গার্ডিয়ানরা এবং ফিমেল সেকশনে অনেক মায়েরা আছেন, তো প্রথম যে বিষয়টা আপনাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে যে বাসার পরিবেশটা যেন ইসলামিক হয়। তো বাসায় ইসলামিক পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি? বাসায় ইসলামিক পরিবেশ বলতে আমার বাসার গঠন, আমার বাসার অভ্যন্তরীণ ডেকোরেশন, বাহ্যিক ডেকোরেশন, আমার বাসার ডাইনিং টেবিল, খাবার মেনু, নামাজ, তালিম, আমাদের ওয়াশরুম, আমাদের পিতামাতার মধ্যে সম্পর্ক, ভাই বোনদের মধ্যে সম্পর্ক, পিতার সাথে সন্তানদের সম্পর্ক, মায়ের সাথে সন্তানদের সম্পর্ক, পরিবারের রিজিকের উৎস এবং স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক, এই প্রত্যেকটা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত আর কি। ইসলামিক পরিবার বলতে ডিভাইস এডিক্টেড কোনো পরিবার কিন্তু বোঝায় না। দেখেন, আমি এখানে জাস্ট ফটোশ্যুট করতে আসি নাই, কিন্তু আপনারা যেভাবে ফোন নিয়ে বসে আছেন আমি খুব বিব্রত হচ্ছি আর মানে আমি বিব্রত হচ্ছে এই কারণে যে আমাদের বাচ্চারা এটাই শিখবে এখন যে এভাবেই মনে হয় আলোচনা শুনতে হয়। ঠিক আছে, আমাদের বাচ্চারা আজকে শিখতেছে যে আসলে মনে হয় কেউ স্পেশাল কোনো ব্যক্তিত্ব আসলে আমাদের ফোন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, তারা কিন্তু এটা শিখতেছে। এটা ম্যানার না, এটা বরং ডিসম্যানার। তো ফার্স্ট অফ অল আমরা ইফতারের বিতরণটা করতে করতে বিষয়গুলো একটু মাথায় রাখি যে আপনাদের পরিবারটাকে যদি ইসলামিক পরিবার করতে আপনারা ব্যর্থ হন, তাহলে অনেস্টলি স্পিকিং যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না। কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো। এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং। তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কি না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান, ইসলামিক পরিবারের পাশাপাশি আরও কয়েকটা বিষয় খুব জরুরি। সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা দিকে লক্ষ্য রাখা, বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা। আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে, এবং এই খাবারগুলো তারা মোটামুটি 10-15 বছর ধরে খাচ্ছে। পরবর্তীতে দেখা যায় এমন কোনো অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না। আর যদি আপনি পূর্বসূরিদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হতো, একটু মাটির সাথে মিশতে দিতেন, প্রকৃতির সাথে মিশতে দিতেন, খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন, ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ, ছোটোবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড় হয়ে এটা নিয়ে তাদের কোনো পেরেশানি না হয়। 17-18 বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত। 20 থেকে 25-এর মধ্যেই বড় বড় ইমামগণ ফতোয়া দিয়েছেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, মুফতি হয়েছেন। এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে। আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটা আমাদের দেখতে হবে, তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তারা কোন পরিবেশে থাকছে, কোন পরিবেশে খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে,
রোগ ব্যাধি হয়ে গেলে আমরা হাউমাউ শুরু করি, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে প্রিপারেশনগুলো নেই না। আমরা আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত এডিক্টেড একটা জেনারেশন আমরা মানে ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না। এটা তার ব্রেনের সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, তার পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে, সেল ডেভেলপমেন্টটা। অথচ আমরা যারা ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু 15-20 বছর এগুলোর ধার কাছেও যাই নাই। হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স 30। অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা প্রচুর খেলতাম, ঘামতাম, ভালো খাইতাম, ফ্রেশ খাবার, আমাদের ব্রেনটা শার্প থাকতো, ঘুম ভালো হতো, শরীর অসুস্থ কম হতো। আমাদের মনে আছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে 3 দিন 7 দিনের পড়া হয়ে গেছে। একটা প্যারাগ্রাফ, একটা রচনা, একটা কম্প্রিহেনশন আমরা একটা দেখায় একটা ফটোকপি ব্রেনের মতো আমাদের মধ্যে চলে আসতো। এখনকার জেনারেশনে কিন্তু এটা খুব একটা পাওয়া যায় না, কারণ এই সমস্যাগুলো আছে। তো স্কুল অনেক কিছুই দিবে, আমি বলছি স্কুল আপনাদেরকে অনেক কিছুই দিবে, একটা পরিবেশ দিবে, টিচার স্টাফ দিবে, একটা এনভায়রনমেন্ট দিবে, ইসলামিক পরিবেশ দিবে, তারপরে পাশাপাশি ভালো ভালো কারিকুলাম দিবে, সিলেবাস দিবে, বুক দিবে এবং একটা ধারাবাহিকতা দিবে। কিন্তু এটা সব কিছু নয়। কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমাদের চোখ এড়িয়ে যায় সেগুলো নিয়ে আমি জাস্ট কথা বলছি। এগুলো খোলামেলা কিছু কথা, যে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক করে ফেলতে হবে, পরিবারের মধ্যে তালিম চালু করা, পরিবারের নামাজ চালু করা, বাবাকে দেখে যেন বাচ্চা শিখে, মাকে দেখে যেন বাচ্চা শিখে, পরিবারের সালাম চালু করা, পরিবারের খাবারের ব্যাপারে খেয়াল করা এবং আয়ের উৎসের ব্যাপারে খেয়াল করা, পরিবারে কোরআনের তালিম হচ্ছে কিনা, যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আদায় করে নেওয়ার যোগ্যতা পিতামাতার আছে কিনা। মানে একটা সূরা হয়তো পড়ানো হয়েছে, এটা বাচ্চা বিশুদ্ধ করে পড়তে পারছে কিনা এটা যাচাই করার জন্য তো আপনাকেও বিশুদ্ধ করে জানতে হবে এটা পিতামাতা জানে কিনা। তার পাশাপাশি এই বিষয়গুলো, হাইজেনিক পরিবেশ আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সে ছোটবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কিনা, ভালো সঙ্গ পাচ্ছে কিনা, খেলছে কিনা, ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্যে সম্পৃক্ত। এবং আপনারা দেখবেন খেয়াল করে যে যারা আজ পর্যন্ত বড় বড় জায়গায় গিয়েছেন তাদের শৈশবটা কিন্তু খুবই দুরন্ত ছিল, প্রাণবন্ত ছিল এবং উপযুক্ত পরিবেশ ছিল, উপযুক্ত খাবার ছিল, পারিবারিক বন্ধন, হৃদ্যতাপূর্ণ বন্ধন ছিল। তারা কিন্তু আজকে অনেক বড় হয়েছেন। আর আজকের আমাদের এই বস্তুবাদী সভ্যতা অনেক কিছু দিয়েছে, ডিভাইস দিয়েছে, কার্টুন দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, ফোনের মধ্যে একটা বন্দি জীবন দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু ইন্টারনাল বন্ডিংগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের ইভেন স্বামী স্ত্রীর বন্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পিতার সাথে বাচ্চার খুব একটা দেখা হচ্ছে না, মায়ের সাথে বাচ্চার ইন্টারাকশন ভালো হচ্ছে না, বাচ্চাকে মানুষ করছে কাজের মেয়ে, অনেক বিষয় আছে। এই পুরো বিষয়গুলো যখন একসাথে হবে তখন একটা আদর্শ পরিবারও যেমন গড়ে উঠবে ইনশাআল্লাহ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও ভালো হবে ইনশাআল্লাহ। এটা একটা মৌলিক কিছু কথা আমি মাথায় নিয়েছিলাম আপনাদেরকে বলার জন্যে। আর বাকি আমাদের ভিশনটা হচ্ছে কমপক্ষে প্লে থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত রংপুরে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটাকে লঞ্চ করা এবং এটাকে বাস্তবায়ন করা। তো এটা একটা সময় সাপেক্ষ প্রজেক্ট, তাই যাদের এবার প্রথম বছর আমাদের স্কুলে তাদের ধৈর্যটা একটু বেশি ধরতে হবে। কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, যে ধরেন আজকে আমাদের স্কুলে 100 জন বাচ্চা ভর্তি হয়েছে, তার মধ্যে 90 জন বাচ্চা এসেছে অন্য স্কুল থেকে, কেউ আমাদের স্কুলে এসে 3-তে ভর্তি হয়েছে বা 2A বা 1-এ, যারা আমাদের স্কুল প্লে থেকে পড়ে নাই, আমাদের স্কুলে প্লে নার্সারি কেজি থেকে পড়ে নাই। তখন আমাদের স্কুলের ক্লাস 2-এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তার হজম করতে বা বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে। কারণ আমাদের স্কুলে প্লে থেকে বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে এবং সে নাজেরা শিখে ফেলছে মাশাআল্লাহ ক্লাস 1-এর লেভেলে গিয়েই, ক্লাস 2-এর লেভেলে গিয়ে সে কিছু কিছু হিপস করা শুরু করছে। এখন একজন বাচ্চা যে অন্য স্কুল থেকে এসেছে, যার এই যোগ্যতা হয় নাই, সে যখন আমার স্কুলে ভর্তি হচ্ছে, আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, মানে আমরা খুব বিপাকে পড়ছি আর কি তাকে নিয়ে। তাকে যদি আমরা ওই লেভেলেই দিয়ে দেই, হিপসের লেভেলে, সে কখনোই পারবে না, কারণ সে এখনও আলিফ বা তাসাই পড়তে জানে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে আবার 2টা সেকশন খুলতে হলো, যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারে, কারা পারে না।
এটাকে কেন্দ্র করে আমাদের সকালে 1.5 থেকে 2 ঘন্টা আলাদা সেশন করতে হচ্ছে। এই যে একটা সমস্যা, এই সমস্যাগুলোকে কভার আপ করতে আমাদের আরও মিনিমাম 2-3 বছর সময় লাগবে। একটা লেভেলে যাওয়ার পরে তখন আমরা পার্থক্য করতে পারবো যে সবাই সব ক্লাসের সিলেবাস মানে অ্যাবজর্ব করার মতো যোগ্যতা অর্জন করেছেন। এই জায়গায় গার্ডিয়ানদের আমি ধৈর্যের নসিহাত করতে চাই, একটু ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনার ব্যাপারে বাসায় বাচ্চার হোমওয়ার্কটা আদায় করার চেষ্টা করতে হবে এবং সেই হোমওয়ার্কটা আদায় করার জন্য আপনাকেও ওই অ্যারাবিকের যোগ্যতাটুকু অর্জন করতে হবে। এই জন্যে আমরা আমাদের স্কুলের পাশাপাশি সেকেন্ড হাফে আপনাদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেছি, দিনিয়াত শিক্ষার কার্যক্রমগুলো চালু করেছি, পাশাপাশি মা বোনদের জন্য চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে এটা আরও বেশি প্রচারণায় যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো যে আদব। আমরা একটু লক্ষ্য করছি যে আমাদের অনেকের মধ্যেই, স্টুডেন্টদের মধ্যেই অন্য স্কুল থেকে যারা পড়ে আসছে তাদের মধ্যে আদবের কিছু ঘাটতি দেখা যাচ্ছে, কারণ তারা ওই এনভায়রনমেন্টটা কখনো পায় নাই যে এনভায়রনমেন্টে তাদেরকে ইসলাম শেখানো হয়। এই জন্য তাদের ব্যাপারে আমাদের টিচারদেরকে আমরা বলবো যে একটু সবর করতে হবে। অনেক টিচারকে আমি মানে পার্সোনালি বলেছি এবং এখন আমভাবে বলছি, স্টুডেন্টদের এই চাঞ্চলতা, দুষ্টামি, তাদের ইসলামিক নীতি নৈতিকতা, আদবের যে ঘাটতি, এই ব্যাপারটাতে শিক্ষকদেরকে অনেক বেশি সবরের পরিচয় দিতে হবে। এটা টিচারদের ব্যাপারে আমার একটা নোট ছিল বলার মতো। আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন, জব সেকশনে থাকেন। তাই এই যে কথাগুলো আমি বললাম, ইসলামিক প্যারেন্টিং, বাচ্চার হোমওয়ার্ক চেক করা, তার ইসলামিক নৈতিকতা, তার খাবার, তার ঘুমানো, এই যে ওভারঅল সব বিষয়, এই বিষয়গুলোর জিম্মেদারির বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে। যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন, বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয়, বিষয় বর্তাচ্ছে, কিন্তু যেহেতু চাকরি, ব্যবসা, রিজিক সব কিছু চাপ থাকে পিতাদের উপরে, এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে, পরিবারকে সময় দিতে হবে। এবং সময় দেওয়ার জন্যে রমজান একটা উপলক্ষ হতে পারে, সামনে ঈদ একটা উপলক্ষ হতে পারে। প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া, তাদের সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ থাকা। আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে। আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করব, তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে। আর কিছু বিষয় আছে নোটস, এটা একটু অ্যাডাল্ট কথা, তারপর আমি বলতে চাই, যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন। এখনকার যুগটা আর আজকে থেকে 30-40 বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে। এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ, এই যুগটা মানে বেহায়াপনার যুগ, বেপর্দার যুগ এবং কোনো কোনো ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ, ফ্রি মিক্সিংয়ের যুগ। সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল, এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে। তো আল্লাহর ওয়াস্তে এগুলোকে নেগলেক্ট না করা, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা, এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, এবং আমাদের সমাজটা যেহেতু করাপ্টেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড, আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই, এটা করাপ্টেড। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্লু ফিল্ম সবার ফোনে, ইন্টারনেটে চলে যায়, অ্যাক্সেস পাওয়া যায়। অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে, মুভির মধ্যে, নাটকের মধ্যে এবং সিনেমার মধ্যে, গানের মধ্যে। এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসার থেকেই, এটা বাসা থেকে লাগাম টানতে হবে এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মেয়েরা 10 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর 10 জন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে। এই জন্য বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা, বাসার পরিবেশটাকে, নীতি নৈতিকতাকে স্ট্রং করা, ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া, কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা, অ্যাডাল্ট্রি তো মোটেই না করা, এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করা আর কি। আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলাভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোন ইন্টারেকশনটা ভালো, কোনটা খারাপ, কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস। এগুলো
আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত। আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে, জেনা তো আগেই বেড়েছে, ব্যভিচার আগেই বেড়েছে, এখন রেপের সাথে ইভেন সমকামিতাও বাড়ছে। তাই এইরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই, খুবই ঈগল পাখির মতো ঈগল আইজ নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা নিজেও খুব কনসিয়াস এগুলো নিয়ে। তো আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে এরপর থেকে আমরা ছেলে মেয়েদের ক্যাম্পাসও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান আছে। এখন আমাদের সাধ্য নাই বিধায় আমরা এটা করতে পারছি না। আর একটু বলে রাখি, এটা যেহেতু কথা প্রসঙ্গ চলে আসছে, যে আমাদের রংপুরে স্থায়ী ক্যাম্পাস করার ফিকির। আমরা এরকম ভাড়ার ক্যাম্পাসে থাকতে চাই না বেশি দিন। আমরা চাই যদি আপনাদের মধ্যে বিত্তশালী যারা আছেন বা ইসলামিক মাইন্ডেড যে মানুষরা আছেন, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তারা যদি সবাই হাত লাগান, আমরা রংপুর শহরে ইনশাআল্লাহ একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে ফোকাস করতে পারি। সেখানে আমরা আবাসিক অনাবাসিক বিষয়গুলো রাখতে পারি, আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে, এবং সেখানে স্কুলিং, মাদ্রাসা, মক্তব, এভরিথিং, দাওয়া সেন্টার একসাথে আমরা একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারি। একটা কমিউনিটি বিল্ড আপ না করলে আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আমার এই কথাটা একটু মার্ক করে রাখেন। যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করতে ব্যর্থ হই, এখন আমরা কিন্তু কমিউনিটি ওয়াইজ নাই, আমরা বিভিন্ন জায়গায় আছি, এক জায়গায় আসছি, এটা কমিউনিটি না। কিন্তু একটা চাপ যখন আসবে উপর থেকে, দেখবেন সবাইকে উঠিয়ে নেওয়া সহজ। বাট একটা কমিউনিটি যদি আমরা বিল্ড আপ করতে পারতাম বা পারি ইন ফিউচার, সবাই কাছাকাছি থাকি একসাথে, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি, আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, এবং আমরাই সেখানে মানে থাকছি অ্যাজ এ নেইবার, তখন দেখা যাবে আমাদের বাচ্চারা ভালো প্রতিবেশী পাবে, ভালো পরিবেশ পাবে। শুধু স্কুলেই না, বরং সে সমাজের মধ্যেও ভালো কিছু শিখবে। আর এখন আপনি আমার স্কুলে নিয়ে আসছেন, বাসায় নিয়ে গেলেন, এমন একটা জায়গা আপনার বাসা, আশপাশে দেখা যাচ্ছে যে বেদিন মানুষদের ভর্তি, ওই ইম্প্যাক্টটা কিন্তু আপনার বাসায় পড়বেই স্বাভাবিক। তো অনেক ফিকির মাথায় রাখা, আপনাদের সহযোগিতা আমি এখানে প্রত্যাশা করছি এবং কামনা করছি যে রংপুর শহর কেন্দ্রিক আপনারা লোকাল মানুষ একটু ফিকির করেন যে এরকম কোনো সোসাইটি গড়ে তোলা যায় কি না, এমন কোনো কমিউনিটি গড়ে তোলা যায় কি না, বা আমাদের এই স্কুলটাকে একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কি না, এবং আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন, এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে। আরেকটা বিষয় বলে শেষ করছি যে রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা। বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাদিয়ে দিব এরকম না, মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া। আমি তোমাকে দিব, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে সূরাটা শোনাও। মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর, এটাকে ফুলফিল করার জন্য রমাদানটা কাজে লাগানো উচিত। অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেকদিন চলে গেল। আর আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাদানে কি হলো, এখন কি হচ্ছে। আমরা অনেক বেশি ব্যস্ত, সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে। তো প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান। দায়িত্বটা শুধু আমাদের কাঁধে চাপায় দিয়েন না। প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান। এটা আনপেইড শিক্ষিকা, আনঅফিসিয়াল শিক্ষক। আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন, তাদেরকে সময় দেন, তাদের পড়াটাকে আদায় করেন, আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন। বাকি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন, এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট। আমি বলছি ইসলামিক বিষয়গুলো, কোরআন হাদিস এবং অন্যান্য বিষয়গুলো। আস্তে আস্তে এই সিলেবাসটা এত সুন্দর করে করা হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। পরের বছর ইনশাল্লাহ আরও ভালো হবে ইনশাআল্লাহ। আমরা রাতের পর রাত জেগে, মানে নির্ঘুম রাত কাটায়, মৌলানা আব্দুল মালিক সাহেবের ছাত্রদের কাছে বসে পরামর্শ করে রাতের পর রাত জেগে জেগে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটা এবার করেছে আলহামদুলিল্লাহ। একটা বছর গেলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা বাচ্চা এক বছরে কত কি শিখলো আলহামদুলিল্লাহ। তো কথা অনেক, তবে সময় সংক্ষিপ্ত। মূল কথা হচ্ছে আমরা শুধুমাত্র পড়াশোনা, টেক্সট বুক পড়াশোনার দিকে ফোকাস না করি। পড়াশোনা আমার আদবের মধ্যেও থাকবে, আখলাকের মধ্যেও থাকবে, পরিবারে থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয় নাই, কোনো সমস্যা নাই। ওই ছেলেটা মুআদ্দাব কিনা, আদব আছে কিনা তার মধ্যে, ভদ্র কিনা, এবং তার মধ্যে ইসলামিক নৈতিকতা কতটুকু, এটা বড় বিষয়। জীবনের এক পর্যায়ে এই ফার্স্ট সেকেন্ড থার্ডের এই পজিশনগুলো হারিয়ে যায়। তার আদব আখলাক, তার নীতি নৈতিকতা এবং অনেস্টি, এইটাই শাইন করে যায় এক সময়। খেয়াল করে দেখেন, আমরা এখানে অনেক অনেক বড় জায়গায় এসেছি এখনই, আপনারা কিন্তু অনেক সময় ফার্স্ট বয় ছিলেন না, হয়তো আমি লাস্ট বয় ছিলাম না, এমনও হতে পারে। কিন্তু আজকে আপনি এই জায়গায় চলে আসছেন,
হয়তো অন্য কোনো কারণে, হয়তো আপনার অনেস্টির কারণে, হার্ডওয়ার্কিংয়ের কারণে, আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, বা আপনার অ্যানালাইসিস ক্ষমতা বেশি তাই, অথবা আপনি আল্লাহর সাথে বেশি কানেক্টেড এই কারণে হতে পারে। শুধুমাত্র সার্টিফিকেট শিক্ষা নয়, এই মানদণ্ড নিয়ে কিন্তু শিক্ষা নয়। আমরা এমন একটা প্রজন্ম চাই যে প্রজন্মটা ইন ফিউচার, একটু বলে নেই মাঝখানে, আমি যদিও বলতে চাইনি আজকে এটা, ইন ফিউচার ওয়ার্ল্ড এবং দেশ, আঞ্চলিক পরিবেশ সব কিছু একটা অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে। অনিবার্য সংঘাত, আদর্শগত, সামাজিক, অর্থনৈতিক তো আছে আগে থেকে, রাজনৈতিক এবং বৈশ্বিক একটা অনিবার্য কনফ্লিক্টের দিকে এই বিশ্ব আগাচ্ছে, এই দেশও আগাচ্ছে, আঞ্চলিক অবস্থাও আগাচ্ছে। আজকে থেকে 100 বছর আগে প্যালেস্টাইনও ভাবে নাই যে তাদের অবস্থাটা এমন হবে। সিরিয়াও এটা গেস করতে পারে নাই, ইয়েমেন, লিবিয়া, জর্ডান কেউই গেস করতে পারে নাই। আমরা ওই বড় ইসরায়েলকে নিয়ে যতটা কনসিয়াস, আমাদের বাড়ির পাশে কিন্তু আরেকটা ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে কিন্তু আমরা এতটা কনসিয়াস না। তো এই আঞ্চলিক কনফ্লিক্ট কিন্তু আমরা এড়াতে পারবো না, যতই আমরা ভালো মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করি না কেন। তারা এটা আমাদের উপর চাপিয়ে দিবে। তা আমরা তাহলে স্কুলিং এগুলো দিয়ে কী করতে চাচ্ছি? একেবারে খোলামেলা বলছি, আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে এইভাবে গড়ে তুলতে, আজকে থেকে 10 বছর 20 বছর পর ওই পরিবেশ যদি দাঁড়ায়, আমাদের বাচ্চা, আমার ছেলেটা যেন সামনের কাতারে শহীদ হয়, আমি এটা চাই। খোলামেলা বলে দিলাম কথা। এইভাবে ওই মাইন্ডসেট নিয়ে, ওই ডিটারমিনেশন নিয়ে, ওই জজবা, ইমান এবং আমল নিয়ে যদি আমি তাকে করতে চাই, আমার স্কুল যথেষ্ট না। প্রত্যেক বাবাকে ভূমিকা রাখতে হবে, মাকে ভূমিকা রাখতে হবে, আমারও স্বাস্থ্য দেখতে হবে, খাবার দেখতে হবে, খেলা দেখতে হবে, ঘুম দেখতে হবে, সব দেখতে হবে। ওর উপরে আমাকে, মানে এটা ভাই, প্রিয় বোন, প্রিয় ভাই, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে দেয়া একটা আমানত। এই সন্তানের মালিক আমি না, এই মেয়ের মালিকও আমি না, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা সার্টেন টাইম, আমি তাকে আল্লাহর আমানত, আমি দেখাশোনা করছি। হ্যাঁ, এটা আমার রিজিক। যদি আমি ঠিকমতো আমানত রক্ষা করতে পারি, এই বাচ্চাটাই কালকে আমাদের মাঠে আমার জন্যে মিজানের পাল্লায় একটা বড় ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমি এখানে ব্যর্থ হই, এটাকে গৌণ মনে করি, তাহলে আমি রিজিকের একটা বড় অংশ থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক আমরা সবাইকে এমনভাবে বাচ্চা মানুষ করার তৌফিক দান করেন, যাতে আগামীর সে অনিবার্য কনফ্লিক্ট যদি এসেও পড়ে, আমি বলছি আসার সম্ভাবনা 99%, ইল্লা মাশা আল্লাহ, এটা আল্লাহ ভালো, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তা আমরা যতটুকু বুঝি, এই বিষয়গুলো যেন আমাদের বাচ্চারা চ্যালেঞ্জটা ফেস করতে পারে, আমরা সেইভাবে ওদেরকে করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ, আগামীতেও হবে। আজকে সময় সংক্ষিপ্ত, আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আরেকটা গেট টুগেদার দিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইফতারের সময় সামনে, দোয়া করতে হবে। কিছু প্রশ্ন আছে, আমি দিয়ে শেষ করে দেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা ইফতার করব। ইফতারের পরে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে, মন্তব্য থাকে, বা খুসুসি কোনো মাশওয়ারা বা পরামর্শ বা কথা থাকে, আমরা এখানে আছি, মাগরিবের পরে আপনারা আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে ভাই এবং বোনরা, যে এটা আমার একার চ্যালেঞ্জ না, এটা আমাদের একার চ্যালেঞ্জ না। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে এরকম স্কুলিং দরকার, মাদ্রাসা দরকার, মক্তব দরকার, এবং ভিন্ন ডাইমেনশন থেকে কাজ করা দরকার। শুধুমাত্র এককেন্দ্রিক চিন্তা থেকে না, পুরা বিষয়গুলো মাথায় রেখে সামনের বিশ্ব, সামনের দেশ, সামনের অর্থনীতি, সামনের প্রজন্ম, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং আমাদের নৈতিক অবক্ষয়গুলা, জাহালাতগুলা, এগুলো মাথায় রেখে আমাদেরকে বাচ্চা মানুষ করতে হবে। আর বাচ্চা মানুষ করার একটা অংশ হচ্ছে স্কুল, বাস এতটুকুই। এটা কিন্তু সব কিছুই না, কখনোই সব কিছু না। কারিকুলাম সব কিছু না, বইগুলো সব কিছু না, টিচাররা সব কিছু না। সবচেয়ে বড় অংশ হচ্ছে না আপনি নিজে এবং আপনার স্ত্রী নিজে। আপনারা যদি আমাদের সহযোগী হন, ইনশাল্লাহ আমরা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আর যদি মনে করি আমরা যে না, আমি তো প্রফেশনাল, আমি 1500 টাকা দিচ্ছি, আমি ওই সার্ভিসটা চাই, তাহলে এখানে আসলে ওই উদ্দেশ্যটা সাধন হবে না। এটাও গদবাধা কমার্শিয়াল একটা অবস্থায় চলে আসবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নিয়াতের উপর ডিপেন্ড করে। আল্লাহ পাক আমরা সবাই ইখলাস দান করেন, নিয়াত দান করে, একসাথে মিলে আমরা আমাদের বাচ্চাগুলোকে মানুষ করি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে নেন। এখানে অনেস্টলি বলছি ভাই, এখানে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমরা চাই আমার বাচ্চা, আমার মেয়েটা যেভাবে মানুষ হচ্ছে, আপনার বাচ্চা, আপনার মেয়েটা ঠিক ওইভাবে মানুষ হোক। আমি এদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না, এটা আল্লাহ পাক জানেন, কারোর মধ্যে কোনো পার্থক্য করি না। বরং আমি এখানে অনেক চাহিদাপত্র দেখে অনেককে হাফ ফ্রি, ফুল ফ্রি এইসব করা হয়েছে, বাট আমি আমার বাচ্চার ফুল বেতন দিয়ে, ফুল ভর্তিতে তাকে পড়াশোনা করাই। কারণ এটা একটা মিসাল হয়ে থাকবে যে আমরা একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের অংশীদার আমরা নিজেরাই। তো আপনারাও এই স্বপ্নে আমাদের সাথে হাত মেলান, হাতে হাত লাগান, দেখবেন ইনশাআল্লাহ
একটা বছর 2টা বছর যাক, একটু সাপোর্ট করেন, দেখবেন ইনশাল্লাহ ওদের পরবর্তী যে ফিডব্যাকটা এইটা আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ। এটার ক্রেডিট আমরা নিচ্ছি না, এই ক্রেডিটটা সবাই মিলে ভাগ করে নিব। আর সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমাদের ইখলাস ঠিক থাকে, ধারাবাহিকতা ঠিক থাকে, আমাদের টিচাররা মাশাআল্লাহ আমি দেখছি নিজের চোখে তারা অনেক পরিশ্রম করছেন মাশাআল্লাহ, তারা বেহিসাব পরিশ্রম করছেন আলহামদুলিল্লাহ। আমি চাই তাদের এই পরিশ্রমটা মূল্যায়িত হোক, তারাও ধরে রাখেন, এবং ত্রুটি বিচ্যুতি নাই আমি এটা বলবো না, অবশ্যই আছে। এটা আপনারা সমালোচনা না করে আমার মনে হয় গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমাদেরকে ধরায় দিলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। যদি আমরা খোলামেলা আলোচনা ডিসকাশন না করে এটা নিয়ে কানাঘষা করি বা নেগেটিভ মার্কেটিং করি, তখন আসলে আলটিমেটলি আমাদের এই প্রজেক্টটাই হ্যাম্পার হচ্ছে, আমাদের স্বপ্নটাই নষ্ট হচ্ছে। এর চেয়ে ভালো হয় আমরা খোলামেলা মশওয়ারা করে ওগুলো সলভ করে ইন্টারনালি সলভ করে নিয়ে তারপরে আমরা আরও ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমরা সবাইকে এই ভাঙাচোরা কিছু কথা বললাম অপ্রস্তুত অবস্থায়, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন। আমি